কি অবস্থা? কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের শূন্যের ইতিহাস এবং শূন্য আসলে কি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে শূন্যর কবে আবিষ্কার হয়েছে বা কবে একে প্রথম প্রচলন করা হয়েছে, কোন সংখ্যা তত্ত্বে আসছে, এই জিনিসটা আসলে খুঁজে পাওয়া যায় না। বাট ধারণা করা হয় যে মায়ান সভ্যতা প্রায় আজ থেকে 4000 বছর আগে মায়ান সভ্যতার সংখ্যাতত্ত্বে শূন্যর একটা কনসেপ্ট ছিল। ঠিক আছে, তো শূন্যর একটা কনসেপ্ট তাদের রেখে গেছে। বাট তখন কিন্তু অ্যাকচুয়ালি শূন্যটাকে যে এইভাবে আমরা যেভাবে এখন লিখি এইভাবে কিন্তু তারা লিখতো না। তো পরবর্তীতে মায়ান সভ্যতার পাশাপাশি ব্যাবিলনীয় যে সভ্যতা ওইটাও আজ থেকে প্রায় 4000 বছর আগে তাদের মধ্যেও শূন্যের ব্যবহারটা বা কনসেপ্টটা ছিল যে আসলে এখানে একটা কিছু হবে। বাট তাদের কিন্তু আসলে যে বেসটা সংখ্যাতত্ত্বের যে বেস সেটা এখন আমাদের যেমন 10 বেজ। 10 বেজ বলতে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে দশটা যে সংখ্যা বা অক্ষর নিয়ে আমরা যেটা 10 বেজ যেই সংখ্যাতত্ত্বটা গড়ে উঠছে, তখনকার সময় কিন্তু সেটা ছিল না। ব্যাবিলনীয় সভ্যতায় ছিল কিন্তু 60 বেসড। ওকে, মানে 1 থেকে 59 পর্যন্ত তাদের বেসটা ছিল এবং তাদের আলাদা আলাদা সংখ্যার মাধ্যমে দেখানো হতো। তো আমি এখানে দেখো চিত্রের মাধ্যমে দেখাইছি, এই যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো ওদের দেখো 10টা ছিল এই যে এরকম দেখতে, 20টা এরকম লিখতো। মানে 10কে আলাদা একটা অক্ষর আকারে লিখছে। ঠিক আছে, আমরা এখন 10 কি লিখি, 1 আর 0 সমন্বয়ে লিখি। ঠিক আছে, বাট তখন তারা 10টাকেও আলাদা একটা সংখ্যার মাধ্যমে লিখতো। 11টাকে দেখছো যে 11, 10-এর পরে এই যে 1টাকে নিয়ে চলে আসছে, 11 চলে আসছে। তো 10-এর পরে এই যে 2টাকে নিয়ে চলে আসছে, তার মানে হচ্ছে 12। তো এইভাবে 20, আবার 20-এর পরে ওই প্রথম 1টাকে, এইভাবে ওরা 59 পর্যন্ত যেত। 59-এর পরে 60-তে যেয়ে ওরা কিন্তু আবার ফিরে আসছে। 60-তে যে ওরা কিন্তু আবার সেই 1-এর কাছে ফিরে আসছে। তো 1-এর কাছে কীভাবে ফিরে আসছে দেখো, এখানে আবার 60, ওখানে একটা প্রাইম দিচ্ছে, যে চিহ্নটা আছে তার উপর একটা প্রাইম আছে। তো আসলে ব্যাবিলনীয় যে সভ্যতার ইউনিফর্ম যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু এখনও আমরা কিছু কিছু জায়গায় মেনে চলে। যেমন আমাদের যদি বলা হয় যে কয় মিনিটে 1 ঘন্টা, তো আমরা বলি 60 মিনিটে 1 ঘন্টা। তার মানে ওদের 60-এর পরে কি ওই যে 1টাকে ফিরে আসছে না আবার একটা প্রাইম আকারে। তো 60 মিনিটে কি 1 ঘন্টা, 1 আওয়ার। ওকে, তো 60 যে 1-এর থেকে বড় এটা বোঝানোর জন্য একটা প্রাইম চিহ্ন ব্যবহার করছে। বাট 60টাকে কিন্তু আবার ওই যে 1 ফর্মেটেই লিখছে, জাস্ট এখানে ইউনিটটা চেঞ্জ হয়েছে। সো এখানে ইউনিটটা চেঞ্জ হওয়া বুঝাই তো ওরা একটা প্রাইম সাইন ব্যবহার করছিল। ওকে, যেমন 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক আছে, এইভাবে আমরা আসলে এখনও কিছু কিছু জায়গায় আমরা মেনে চলি সেই ইউনিফর্ম সিস্টেমটা। তো যাই হোক, কিন্তু পরবর্তীতে সেই ব্যাবিলনীয় সভ্যতায় 700 বিফোর ক্রাইস্টের দিকে শূন্যকে তারা একটা ফাঁকা স্থান বা চিহ্ন হিসেবে, ফাঁকা স্থান চিহ্ন হিসেবে তারা সংজ্ঞায়িত করছিল। যেমন আমি তোমাদের বোঝাই, সাপোজ 2, তো 2 থেকে মনে করো 202, এটা তো বড়, তাই না? তো এই যে বড়র কারণে এইখানে ওরা 0 না বসায় এখানে ওরা এখানে এরকম ফাঁকা রেখে দিত। ঠিক আছে, তখন আর এই সংখ্যা তত্ত্বটা তারা ব্যবহার করতো না। এই 60-এর যে ইউনিফর্ম সিস্টেম এটা তারা আর ব্যবহার করতো না। তারা 10 বেসডের কাছাকাছি প্রায় চলে আসছিলো কনসেপ্টটা নিয়ে। বাট তারা এখানে একটা ফাঁকা স্থান কল্পনা করতো। ঠিক আছে, যে একটা ফাঁকা থাকবে এবং তারপরে আবার 2 হবে। তো সেই হিসেব করলে কিন্তু তাদেরও এই যে 10 বেসড সিস্টেমটাই কনসেপ্টটা চলে আসছিল। তো পরবর্তীতে ইন্ডিয়ান সিভিলাইজেশন প্রায় 7 শতাব্দীর সময়, তো তখন প্রথম যে শূন্যের ব্যাবিলনীয় সভ্যতায় দেখো, ব্যাবিলনীয় সভ্যতার শেষের দিকে যে ফাঁকা স্থানটা ছিল, এই ফাঁকা স্থানে যে কোনো একটা সংখ্যা বসবে, এই সংখ্যাটাকে প্রথম সংজ্ঞায়িত করেন হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, উনি একটা কনসেপ্ট নিয়ে আসেন যে না, এখানে আসলে একটা সংখ্যা বসা উচিত। বাট উনি কিন্তু ওই সংখ্যাটা
ডিফাইন করে যান নাই। তো প্রথম সংখ্যাটাকে ডিফাইন করছেন হচ্ছে ব্রহ্মগুপ্ত, এবং তিনি শূন্য, এই জন্য ব্রহ্মগুপ্তকে বলা হয় শূন্যের আবিষ্কর্তা। তো শূন্য সংখ্যা হিসেবে তিনি সংজ্ঞায়িত করেন, এবং তিনি প্রথম ব্যাবিলনীয় যে ফাঁকা স্থানকে শূন্য, ওইখানে যে শূন্য বসবে এটাই তিনি অভিহিত করেন। ঠিক আছে, তো তিনি কয়েকটা কনসেপ্ট দেন, দেখো 4টা কনসেপ্ট। সেটা কি, যে উনি বলেন যে a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a হবে, এটা ওনার একটা অনুসিদ্ধান্ত ছিল। আমি বলবো এটা 4টা অনুসিদ্ধান্ত। তারপরে a মাইনাস 0 ইজ ইকুয়ালস টু a হবে, তারপরে a ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0 হবে। কিন্তু উনি এইখানে এসে আটকাই গেছেন যে a বাই 0 উনি লিখছিলেন ইনফিনিটি, বাট আমরা জানি এটা ইনফিনিটি না, এটা প্লাস মাইনাস ইনফিনিটি, অথবা এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটা অসংজ্ঞায়িত, বাট ওনার প্রথম 3টা অনুসিদ্ধান্ত কিন্তু একদম কারেক্ট ছিল, এবং তিনি কিন্তু প্রথম 1 2 যে 3 4 5 যে 10 বেসড সিস্টেম, এই 10 বেসড সিস্টেমটা তিনি প্রথম ডিফাইন করেন। এর পরবর্তীতে আল খোয়ারিজমি, যিনি 9th সেঞ্চুরিতে বাগদাদে বসবাস করতেন, মানে তৎকালীন সময়ে, তিনি প্রথম এই শূন্যটাকে গণিতে প্রয়োগ করেন, এবং তার বিখ্যাত যে আল জাবুর বইটা আছে, সেই আল জাবুর বইটা পরবর্তীতে যেটা থেকে অ্যালজেব্রার উৎপত্তি আসলে, তো সেখানে তিনি এই 10 বেসড যে সিস্টেম, এই 10 বেস সিস্টেমের সূচনা করেন আর কি। ঠিক আছে, এবং এর পরবর্তীতে যে ইসলামিক স্কলারদের আসলে বই কপি করা শুরু হয়, মানে আল জাবুর, সেটা হয়ে গেছে অ্যালজেব্রা, মানে কথার পরিবর্তন হয়ে গেছে। এবং পরবর্তীতে আসলে ইউরোপ জুড়ে এটা স্বীকৃতি তেমন পায় না। প্রথম ফিবোনাচ্চি তার প্রথম শূন্যকে ইউরোপে স্বীকৃতি দেন, কিন্তু ম্যাক্সিমাম ইউরোপিয়ান, এমনকি চার্চে পর্যন্ত ঘোষণা করা হয় যে শূন্য আসলে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এমনকি মজার বিষয় যে এখনকার সময়েও কিন্তু তারা শূন্যকে 0 এটা বলে না, ওরা কিন্তু 0 বলে না, ওরা ও বলে। যদি তোমরা একটু খেয়াল করে দেখো, জেমস বন্ডের যদি সিনেমাটা দেখো, ও কি বলে 007, ও কিন্তু 007 বলে না। ঠিক আছে, তো ওরা কিন্তু ও বলে, এটাকে 7 বলে না। ওই যে রাগ, ওই যে ক্ষোভ, কেন শূন্য আমরা আবিষ্কার করতে পারলাম না, তো এই ক্ষোভটা থেকেই অ্যাকচুয়ালি এটার উৎপত্তি। তো এটা একটা মজা ছিল আসলে। এর পরবর্তীতে মডার্ন সায়েন্সে আল খোয়ারিজমের যে আল জাবুর বইটা, এটার যেই ব্যবহার সেটা বিশ্বব্যাপী হয়, এবং পরবর্তীতে আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন এবং লিবনিজ, তারপরে হচ্ছে ডেসকার্টিস, এরা সংখ্যাতত্ত্বে, স্থানাঙ্ক জ্যামিতিতে, তারপরে ক্যালকুলাসে শূন্যের ব্যাপক ব্যবহার শুরু করেন। এরপর থেকে শূন্যকে আর আটকায় রাখা যায় না ইউরোপে। এখন কথা হচ্ছে শূন্য আসলে কি? শূন্য কিন্তু একটা রহস্য। তো আমরা দেখব যে রহস্য সমাধান করা যায় কিনা। তো প্রথম কথা, শূন্য কি বাস্তব নাকি অবাস্তব? তো বাস্তব হইতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানা থাকা দরকার। তো যেমন বাস্তব ক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যা সেটা এক্স অ্যাক্সিস বরাবর যাইতে পারে, তাই তো? যে আমরা সংখ্যা তত্ত্বের কী করি, যে এই যে এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স, এটা এক্স প্রাইম, তো এটা 0 আমরা লিখি 1, তারপরে লিখি 2, তারপরে 3, এইভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত যায়। নেগেটিভ দিকে -1, -2, এইভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যায়। ঠিক আছে, তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা, তো শূন্যকে আমরা বাস্তব অক্ষের উপরে বিবেচনা করতে পারি, এটা করা যায়। এখন আমরা শূন্যটাকে দেখব যে এটা অবাস্তব কিনা। তো দেখো, জেড অবাস্তব, আমরা জানি যে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, তাই তো? তো এখন শূন্যটাকে আমরা জিরোটাকে লিখতে পারি না 0 প্লাস I0, এটা কি লেখা যায় কিনা? তো বিশেষ ক্ষেত্রে কিন্তু আসলে এটা লেখা যায়। তো সেই ক্ষেত্রে শূন্য কিন্তু বিশেষ ক্ষেত্রে অবাস্তবের রূপও ধারণ করতে পারে। তো যেহেতু বিশেষ ক্ষেত্রে এটা একটা অবাস্তব, তার মানে এর তো কোনো নির্দিষ্ট ডেফিনেশন নাই যে বাস্তব নাকি অবাস্তব। শূন্যকে আমরা বাস্তব সংখ্যায় ব্যবহার করি, কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা অবাস্তবও বটে। সুতরাং শূন্য বাস্তবও না, শূন্য অবাস্তবও না। এইখানে আমাদের রহস্যের এখনও ইতি ঘটে নাই, এখানে এখনও পর্যন্ত ক্যালকুলেশন চলতেছে। তো যাই হোক, পরবর্তীতে যেটা আছে যে জোড় নাকি বিজোড়, এটা একটা
মজার বিষয়। তো জোড় আর বিজোড় হওয়ার ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস মাথায় থাকতে হবে। যে জোড়টা আসলে কি? জোড়টা হলো যে কোনো একটা সংখ্যা, প্রথম কথা, কোনো একটা সংখ্যা তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে তার থেকে যে কোনো 2টা ওয়েতে যাইতে পারি। যদি আমাদের ইন্টিজার আসে বা পূর্ণ সংখ্যা, যদি ইন্টিজার আসে তাহলে এটা কি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা? ইভেন। আচ্ছা, যদি আমাদের এখানে ফ্র্যাকশন আসে, যদি এখানে ফ্র্যাকশন আসে তাহলেই কিন্তু এটা অড নাম্বার। ওকে, তো যেমন 4কে 2 দ্বারা ভাগ করলে 2, এটা একটা ইন্টিজার নাম্বার। যেহেতু ইন্টিজার আসছে সো 4 কি একটা অবভিয়াসলি ইভেন নাম্বার। এমনিভাবে 5/2 যদি করি তো এখানে 2.5 আসে, এই যে একটা ভগ্নাংশ চলে আসতেছে। তো এটা একটা অড নাম্বার, 5 হচ্ছে একটা অড নাম্বার। আচ্ছা, তাহলে জিরোটাকে কি করা যায়? জিরোটাকে 2 দ্বারা ভাগ করলে কি আসতেছে? 0। তো 0 একটা, আচ্ছা 0 কিন্তু অবশ্যই একটা ইন্টিজার, এটা ভগ্নাংশ না, এটা আগেই বলে দিই। 0 অবশ্যই একটা ইন্টিজার নাম্বার, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তো 0 যেহেতু আমাদের 0/2 0 আসতেছে, তার মানে এটা অবশ্যই একটা ইভেন নাম্বার। একটা ইন্টিজার আসলে 0 একটা ইভেন নাম্বার। ওকে, আচ্ছা, সেকেন্ড আর একটা মেথড দিয়ে এটাকে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে যে আমাদের যে সংখ্যাতত্ত্বটা আছে সেই সংখ্যাতত্ত্বের দিকে একটু খেয়াল করো। 0, 1, 2, 3, এদিকে -1, -2। তো দেখো এখানে এই যে 2 এর দিকে তাকাও। প্রত্যেকটা জোড় সংখ্যার বাম পাশে এবং ডান পাশে আমাদের বিজোড় সংখ্যা আছে, তাই না? বিজোড় সংখ্যা আছে। তো 0-র বাম পাশে ডান পাশে কি আছে? 1 আর 1। মাইনাসটাকে উজ্জ্বল রাখো এখন। তো 1 আর 1 আছে না? তো 1 আর 1 যদি থাকে তাহলে 0টা আসলে কি? 0টা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইভেন নাম্বার। ওকে, এখানে আমাদের আর একটা বিষয় একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে 0 আসলে ইভেন না অড। তো সেটা কি? দেখো, আমাদের ইভেন নাম্বারের ক্ষেত্রে, আমরা এটা একটু মুছি। আমাদের ইভেন নাম্বারের ক্ষেত্রে যেমন ইভেন নাম্বার কি হইতে পারে? যে 12 একটা ইভেন নাম্বার, তারপরে 14 একটা ইভেন নাম্বার, 16 একটা ইভেন নাম্বার, 18 একটা ইভেন নাম্বার, 20 একটা ইভেন নাম্বার, এতে তো কোনো ডাউট নাই। তো ইভেন নাম্বারের শেষ ডিজিটটা দেখো, বা একক স্থানীয় অঙ্কে যেটা থাকে সেটা কি আছে? 2, 4, 6, 8 এটা থাকে। এবং দেখো 20 যেহেতু একটা ইভেন নাম্বার, এর একক স্থানীয় অঙ্কে কোনো একটা জোড় সংখ্যায় একক স্থানীয় অঙ্কে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সেটা জোড় সংখ্যা। তো 0, যেহেতু 20 একটা জোড় সংখ্যা, তো একক স্থানীয় অঙ্ক কি আছে? 0। তার মানে শেষে 0 থাকলে সেটা একটা জোড়। তার মানে 0 নিজেই তো একটা জোড়। যেমন 2 নিজে একটা জোড়, 4 নিজে একটা জোড়, 6 নিজে একটা জোড়, 8 নিজে একটা জোড়, সেইভাবে 0ও কিন্তু একটা নিজে একটা জোড়। ওকে, যেমন বিজোড় সংখ্যার ক্ষেত্রে লাস্টে কি থাকে? 3, 5, 7, 9 এগুলাই থাকে, ঠিক আছে? 1। ওকে, এই যে এইগুলাই থাকে। তো এই ক্ষেত্রেও আমাদের আসলে বোঝা যায় যে না, এটা একটা জোড়। তা বাদেও মনে করো একটা ইভেন নাম্বার, আচ্ছা আমি একটা উদাহরণ দিই। মনে করো একটা ইভেন নাম্বার, তার সাথে একটা ইভেন নাম্বার যোগ করো। তো একটা ইভেন নাম্বারের সাথে আর একটা ইভেন নাম্বার যোগ করলে একটা ইভেন নাম্বার আসে। একটা ইভেন নাম্বারের সাথে একটা অড নাম্বার যোগ করলে একটা অড নাম্বার আসে। ইভেন মানে জোড় আর অড মানে হচ্ছে বিজোড়, ঠিক আছে? তো 0-র সাথে আমি যদি ইভেন নাম্বার যোগ করি তাহলে কি আসে? একটা ইভেন নাম্বার। তো ইভেনের সাথে ইভেন যোগ করলে, মানে জোড়ের সাথে জোড় যোগ করলে একমাত্র জোড় আসে, বিজোড় যোগ করলে আর জোড় আসে না। তার মানে আমাদের এখানে কি আসতেছে? যে 0-র সাথে 2 যোগ করলে তো 2 আসতেছে, আর 2 তো ইভেন নাম্বার, তার মানে 0 কি একটা ইভেন নাম্বার। সো এইখানে আমরা এসে যে ফাইনালি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারলাম যে না, 0 জোড়, এতে কোনো ভুল নেই, 0 বিজোড় না। ওকে, নেক্সটে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ধনাত্মক নাকি ঋণাত্মক। তো আমরা আগে দেখি যে পজিটিভ নাম্বারের কাজ কি আর নেগেটিভ। তো পজিটিভ সংখ্যা রেখার মাধ্যমে আমরা যদি পজিটিভের দিকে তাকাই, তো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা -1, এটা -2, এটা -3, ইনফিনিটি, ইনফিনিটি। ওকে, তো এখন দেখো যে ধনাত্মক সাইনটা কি? ধনাত্মক সাইনটা হচ্ছে এই যে 0-র ডান পাশ থেকে যা কিছু আছে তাই পজিটিভ।
ওকে, আর জিরোর লেফট সাইডে যত দূর যাচ্ছে ততই এটা হচ্ছে নেগেটিভ। তো জিরো আসলে কি? জিরো তো জায়গাতে জায়গায় আছে, ও না রাইটের দিকে যাচ্ছে না লেফটের দিকে যাচ্ছে। সুতরাং জিরো এখনো পর্যন্ত আমরা জানি না জিরো আসলে কি, ধনাত্মক নাকি ঋণাত্মক। ওকে, নেক্সট টেস্টে যাই। কোনো একটা সংখ্যা, মনে করো 5, তার সাথে কোনো একটা ধনাত্মক সংখ্যা যেমন 2 যদি আমি যোগ করি তাহলে কি আসে? 7 আসে। তার মানে কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা পজিটিভ নাম্বার যদি যোগ করা হয় তাহলে তার ভ্যালুটা কি হয়? বৃদ্ধি পায়, তার ভ্যালুটা বৃদ্ধি পায়। এবার 5-এর সাথে, এবার মনে করো 5-এর সাথে যদি আমি নেগেটিভ একটা নাম্বার যোগ করি তাহলে কত হয়? এখানে 3 আসে না? তো 5-এর থেকে 3 ভ্যালু কমছে না? ভ্যালু তো কমছে। তার মানে কোনো নাম্বারের সাথে যদি পজিটিভ নাম্বার যোগ করা হয় ভ্যালু বৃদ্ধি পায়, যদি নেগেটিভ নাম্বার যোগ করা হয় ভ্যালু কমে যায়। বাট 5-এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে কত আসে? 5, মানে রিমেইন সেম। ঠিক আছে, যদি একই জিনিস থেকে যায় তাহলে 0 তো আসলে তার ভ্যালু বৃদ্ধিও করতেছে না, ভ্যালু কমাচ্ছেও না। তো যেহেতু 0 আমাদের ভ্যালু কমাচ্ছেও না, ভ্যালু বৃদ্ধিও করতেছে না, তার মানে আমাদের 0 কি আসলে ধনাত্মকও না ঋণাত্মকও না, 0 একটা আলাদা জিনিস। ওকে, এবার সংখ্যা রেখার দিকে যাই। আমরা জানি পজিটিভ মানে এটা একটা দিক বোঝায়, এটা একটা দিক বোঝায় যে পজিটিভ দিক। আমি যে কোনো একটা দিককে আমি ধরে নিলাম সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এবং নেগেটিভ বলতে আসলে ওই যে পজিটিভ দিক ঠিক তার 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণে যেই দিকটা বোঝায় সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, 180 ডিগ্রি কোণে যেটা বোঝায় সেটা নেগেটিভ। তার মানে আমি যদি কোনো দিকে যাইতে চাই, যদি আমি বলি যে তার থেকে আমি নেগেটিভ দিকে যাব, তার মানে একেবারে 180 ডিগ্রি কোণে ওই দিকে যাব। বাট 0 আসলে তো কোনো দিক বোঝাচ্ছে না। আমি যদি বলি যে আমি 0 আর -0, 0 আর -0, তো এটা তো আসলে কিছুই বোঝাচ্ছে না। ঠিক আছে, 0 আর -0 এটা তো কিছুই বোঝাচ্ছে না। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে করো 2 ইজ ইকুয়ালস টু, আচ্ছা 2 কখনোই -2 এর সমান হইতে পারে? একটা ধনাত্মক চিহ্ন কখনোই একটা ঋণাত্মক চিহ্নের সমান হইতে পারে না। আচ্ছা, তাহলে 0 -0 এটা তো সমান হয়। -0 মানেও 0, 0 মানেও 0, কিন্তু এটা তো সমান হয়। তো একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার কীভাবে 0 সমান হচ্ছে? যখন সে শূন্য হচ্ছে। তার মানে শূন্য কিন্তু পজিটিভও না নেগেটিভও না। সো এটাকে বলা হয় নাইদার পজিটিভ নন নেগেটিভ। ঠিক আছে, NP-NN, নাইদার পজিটিভ নন নেগেটিভ নাম্বার। সুতরাং শূন্য ধনাত্মকও না, শূন্য ঋণাত্মকও না। তো এই ছিল শূন্যের আসলে রহস্য, এবং আসলে শূন্যের কিছু রহস্যের এখনও সমাধান হয়নি। যেমন শূন্য আসলে ধনাত্মক নাকি ঋণাত্মক তা জানা যায়নি, বাস্তব নাকি অবাস্তব তাও জানা যায়নি। সুতরাং শূন্য এখনও পর্যন্ত একটা রহস্যের পর্যায়ে আছে। তো এইভাবে আমি অনেকগুলো রহস্য নিয়ে আসবো। রহস্যের সংখ্যা যেমন ইনফিনিটি, অনির্ণেয় সংখ্যা, অসংজ্ঞায়িত কারা। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো নিয়ে আমি সামনে আসবো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।